নমস্কার, আমি শ্রীরূপ শেঠ, চন্দননগর স্বপ্ননীর নাট্যদলের নাট্য নির্দেশক। অত্যন্ত আমরা আজ আনন্দিত যে আমাদের চন্দননগর স্বপ্ননীর অ্যানুয়াল ড্রামা ফেস্টিভ্যাল 2024-25 সেটা আমরা এবারে দুটো পর্বে করছি, অর্থাৎ 15-16 ফেব্রুয়ারি, যেটা আমরা শক্তি সংঘ মুক্ত মঞ্চ যেখানে এখন দাঁড়িয়ে আছি, সেখানে আমরা এই নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এবং এর পরবর্তী পর্ব, এর সেকেন্ড পার্ট হবে 19 এবং 21শে মার্চ চন্দননগর রবীন্দ্র ভবনে। মোট 4টে দিন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই চন্দননগরবাসীর কাছে, যারা নাট্যবতী দর্শক আমাদেরকে বারবার সাপোর্ট দেন, আমাদের পাশে এসে দাঁড়ান। এবং অবশ্যই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যাদের আর্থিক আনুকূল্যে এই উৎসব সংগঠিত হতে পারে। আমি উৎসবের একজন কনভেনার বা নাট্যদলের নির্দেশক হিসেবে এই কথা বলবো যে সকল নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করতে চলেছেন মোট 2টি পর্বে, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। এবং আপনারা আসুন, বিগত দিনে যেভাবে আমাদের পাশে এসে থেকেছেন, দাঁড়িয়েছেন, সেভাবেই আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের সাথে নিয়ে পথ চলা সুগম হোক, সুদৃঢ় হোক এই নাট্যবন্ধন। নমস্কার, আমি ভাস্কর দাস, হরিপাল আশ্রমিক থেকে। আজ চন্দননগর স্বপ্ননীরের আয়োজনে এই যে নাট্যোৎসব 2024-25, আজকের তার শুভ উদ্বোধন। আমরা হরিপাল আশ্রমিক এই অনুষ্ঠানের প্রথম দিনে দ্বিতীয় প্রদর্শন করব। শ্রদ্ধেয় নাট্যকার মনোজ মিত্রের স্মৃতির উদ্দেশ্যে তার নাটক আঁখি পল্লব আজকে মঞ্চস্থ হবে দ্বিতীয় দর্শনে। আমরা হরিপাল থেকে এসেছি, আর আজকের এই যে আয়োজন এবং আগামী কাল অবধি চলবে এই উৎসব, চন্দননগর স্বপ্ননীরের সকল কর্মকর্তা, সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে এরকম উৎসব তারা আরও আয়োজন করুক, তাদের এই প্রচেষ্টা সফল হোক, এই আশা রাখি। নমস্কার, সকলে মিলে ভালো থাকবেন। নাট্যমদীন দর্শকরা সবাই মিলে এনজয় করুন আজকে। নমস্কার। আজকে আমাদের স্বপ্ননীর নাট্য উৎসবের যে প্রথম পর্ব, অর্থাৎ 15 ও 16 ফেব্রুয়ারি, সেই পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করতে চলেছি। আপনারা জানেন যে আমাদের দুদিনের এই উৎসবে মোট 6টি নাটক মঞ্চস্থ হবে। আমাদের একেবারে উৎসবের প্রারম্ভে আমরা গাছে জল দিয়ে সেই উদ্বোধন করে থাকি, বিগত দিনও করেছি। এবারেও সেই প্রথা মাফিক আমরা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। উপস্থিত দর্শক সদস্য তাদেরকে সাক্ষী রেখে আমি মঞ্চে ডেকে নেব। আজকে সন্ধ্যায় আমাদের এখানে নাটক মঞ্চস্থ করার জন্য এসেছেন বাক্সা ব্রাত্য নাট্যদলের পক্ষ থেকে তাদের সমগ্র টিম এবং তাদের নির্দেশক শ্রী সুচিত ঘোষ মহাশয়কে একবার ডেকে নেব। হরিপাল আশ্রমিকের নির্দেশক আমার বন্ধু ভাস্কর দাস, ভাস্করদাকে একবার ডেকে নিচ্ছি। মঞ্চে যাচ্ছি আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী সাথী, দীর্ঘ বোধহয় 12 বছরের পথ চলার সাথী, আলোকশিল্পী, প্রখ্যাত আলোকশিল্পী শ্রী সিদ্ধার্থ শঙ্কর মন্ডল মহাশয়কে এবং চন্দননগর স্বপ্ননীরের পক্ষ থেকে স্বপ্ননীরের অন্যতম সদস্য দেবদূত চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। আপনারা এই সামনের দিকে একটু এগিয়ে যান। আর সাহিত্য আমাদের সদস্য, তাকে বলছি এই পুরো প্রক্রিয়াতে সাহায্য করার জন্য। আমরা সকলে মিলে
গাছে জল দেওয়ার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি স্বপ্নলীল নাট্যোৎসবে। আর প্রারম্ভে এমনি আর কিছু নয়, যদি দু একটি কথা, সামান্য কথা ভাস্করদা একটু বলবেন। আচ্ছা, সুজিত থেকে আগে ছিলেন বাবার কাছে। সুজিতদা। ধন্যবাদ যারা এসেছেন কষ্ট করে, তাদেরও ধন্যবাদ যারা কষ্ট করে আসতে পারলেন না। আমরা সবাই মিলে আমরা যে নাটকটা করি, এটাকে আমরা যদি বলি দুয়ারে নাটক, এখন চারদিকে দুয়ারে আসা, দুয়ারে কত কি হয়, তো আমাদের দুয়ারে নাটক। তা আমরা অত দূর থেকে নাটক টাটক দিয়ে আপনাদের দুয়ারে এসে হাজির। আপনারা যদি একটুখানি অনুগ্রহ করে সেটা সেই দানটুকু গ্রহণ করেন, তাহলে আমরাও বড় কৃতার্থ হই, আনন্দ পাই। কারণ আমাদের তো এইটুকুই আনন্দ। আপনারা যারা নাটক দেখেন তারা হয়তো পেছনের গল্পগুলো জানেন না, যে কি পরিশ্রম করে, মানে সেটা শারীরিক শুধু নয়, অর্থনৈতিক চাপ নিয়ে, সমস্ত নিয়ে আমরা আসি। এই কারণে আমি ব্যক্তিগতভাবে, যেমন আজকে আমার প্রথম সময় আমি ছিলাম টালিগঞ্জে সকালবেলা থেকে, এবং আমার কাজ থাকে, এবং সেই কাজটা যেহেতু আমি করব, তাদের প্রায় 30 জনকে আমার তাদের টাইম রিশিডিউল করতে হয়েছে। তাদের 12টায় ছিল, তাদের বলছে 11টায় আসতে হবে। 11টায় ওকে 11টায় আসতে হবে না, আমার সকালবেলা 8টায় বেরোতে হচ্ছে। সকালবেলা আমি খাইনি কিছু, এখনো খাইনি, মানে ডিনার করবো, লাঞ্চ স্কিপ হয়ে গেছে। এবং ওখানে টালিগঞ্জ থেকে একটা র্যাপিডো বুক করে হন্তদন্ত হয়ে হাওড়া স্টেশন, সেখানে রোল কিনে কোনোভাবে খেতে গেলে আমাদের ব্যাংকের লোকাল ধরে এখানে এসে অটো ধরে টোটো ধরে আপনাদের কাছে আসে। মানে যারা এসছে তারা তাদের কাছে গল্পটা জানিয়ে রাখছে, যদি আওয়াজ কিছু দূর অব্দি পৌঁছে তাদের কাছে জানিয়ে রাখে। এত কিছু করি শুধুমাত্র এইটাকে, নাটকটাকে বিচ্ছিন্ন খুব ভালোবাসি বলে। যেমন কালকে গতকালে তো অনেকেই আমাদের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন। আমাদের ভ্যালেন্টাইন নাটক, আমাদের আমরা ভ্যালেন্টাইন আমাদের বলতে নিয়ে আমরা মশগুল, এবং এমনটাই প্রেম যেখানে কিছু দেনা পাওনার কথা আক্ষরিক করতে সেভাবে না থাকলেও আমাদের দুহাত করে দেয়। আমাদেরকে সারাদিনের পরিশ্রম, আজকে আমার বয়স প্রায় 67-68 বছর বয়স, যারা যারা আছে তারা আছে, কিন্তু দিনের শেষে যেন গিয়ে মনে হয় কিছু পেলাম, কিছু মানুষকে সেই ভালোবাসা পেলাম। আমাদের এটাই ভ্যালেন্টাইন্স ডে। আমাদের যখন যেদিন নাটকটা করতে যাই সেই দিনটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আর আজকের দিনটাকে আক্ষরিক করতে বলা হচ্ছে যেদিন সিঙ্গেল ম্যান ডে আর কি, মানে আজকের দিনটা যারা যারা পায়নি আর কি, যাদের প্রেমিক পায়নি, প্রেমিকা পায়নি, তাদের জন্য আজকের দিনটা ইন্টারন্যাশনালি ডেডিকেট করা আছে। আমরা সেই দলে নই, আমাদের প্রেমিকা আছে, এবং যারা পুরুষ তাদের প্রেমিকা আছে, যারা মহিলা তাদের প্রেমিক আছে, এবং সেটা নাটক। আমরা সেই প্রেমেই মাতোয়ারা, সেই প্রেমে বসবো। আর আপনাদের প্রেমের সিটে ভোটা আপনাদের দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ চন্দননগর স্বপ্নলীলকে, যারা 2024-25-এর নাট্যমেলা আয়োজন করেছে। আমরা আমাদের নিয়ে করে এসেছে, ভাস্কর করে এসেছে 11 বছর। আমাদের আদান প্রদানটা চলে, আর প্রত্যেক দিনই আমাদের নতুন নতুন দর্শন। আমাদের বাংলায় একটা কথা আছে, শুনে থাকবেন, জানেন হয়তো, এক নদীতে দুবার স্নান করা যায় না। মানে প্রত্যেকদিন জল তো বহমান হয়ে থাকে। আজকে একই ঘাটে চান করি, হয় মানে একই বলছে, একই নাটক করি, দর্শকগুলো পাল্টে যায়। ফলে আমাদের প্রতিদিন নতুন করে অবগাহন করতে হয়, প্রতিদিন নতুন নতুন দর্শকের সামনে আমাদের নাটক নিয়ে যেতে হয়। প্রতিদিনটাই আমাদের কাছে, প্রতিদিনটাই নতুন। ওই জন্য বলতো প্রতিদিনটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিকা একই রয়ে যায়, কিন্তু তার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিদিনের ঘোরা আপনাদের সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন। এই আয়োজন ও আমাদের ডাকার জন্য চন্দ্রনগর স্বপ্নলীলকে অসংখ্য ধন্যবাদ। আজকের নাটক দেখুন, আগামীকাল নাটক দেখুন, এদের সঙ্গে থাকুন, তাহলে সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই একটু প্রস্তুতি নেবেন। হ্যাঁ, সেই জন্য ভাস্করদা কিছু কথা বলুন। প্রথমেই বলি, চন্দ্রনগর স্বপ্নলীলের এই যে আয়োজন আজকে 2024-25-এর দুদিনের যে নাট্য মেলা, এই নাট্য মেলা এখানে আগে একবার ওরা অনুষ্ঠিত করেছিল, সেখানে আমি এসেছিলাম। এই জায়গাটি বিশেষ করে খুব আকর্ষণীয় জায়গা লাগে সেটার পারফরমেন্সের ক্ষেত্রে। তো একটা পাড়ার মধ্যে, এবং এখানে বেশ কিছু মানুষ খুব আরাম করে এসে তারা একটা সুন্দর শেডের তলায় একটা শান্ত পরিবেশে নাটক দেখতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবেশ, খুব সুন্দর। এবং এই আয়োজনের কোনো ত্রুটি নেই। আগামী দিনে এই আয়োজন আরো বড় হোক, এটাই আমরা চাই। এবং আমরা মূলত যারা এই হুগলি, হাওড়া, আশেপাশ জেলার
যেসব বন্ধু নাট্যদলরা আছি তারা তাদের মধ্যেই আমাদের এই পরীক্ষা নিরীক্ষামূলক নাটকগুলো মঞ্চস্থ করি, তাদের আহ্বানে আমরা যাই, তারা 1 বছর আসে, আমরা আর 1 বছর যাই, এরকম ভাবে আমরা একে অপরের কাজকে প্রসারিত করে চলেছি। কিন্তু আরেকটা ব্যাপার আমাদেরকেও একটা মাথায় রাখতে হবে, তার সাথে আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে আপনারা আজকে দেখছেন, আজকে 3টে নাটক হয়তো আপনারা দেখবেন, কালকেও 3টে নাটক আছে। এই 3টে নাটকের জন্য আপনারা যদি একজন দুজনকে আর একটু বলেন যে কালকের দিনটাতে একটুখানি চলো ওখানে, তোমার ভালো লাগবে, তাহলে কি হয়, এইভাবে ওয়ার্ড অফ মাউথে মানে মানুষের মুখের জোরে কিছু দর্শক আমাদের বাড়তে পারে। আলটিমেটলি তো এত কিছু পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্য। সুজয়দা ভাস্কর বলেই দিয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। স্বপ্নের 2 দিনের নাট্যোৎসবের আয়োজন সফল হবে, হয়তো একটু বেশি দর্শক অথবা একটু কম দর্শক, কিন্তু যারা থিয়েটার করে তারা জানে অডিটোরিয়ামে যদি 1জন দর্শক থাকে এবং কানায় কানায় দর্শক থাকে, দুটোই কিন্তু যারা থিয়েটার করে তাদের কাছে সমান। অর্থাৎ এই নিয়ে মন খারাপের কিছু নেই, বেশি হলে একটু ভালো লাগে, এর বেশি কিছু না। কিন্তু পারফরমেন্সে তার কোনো মাত্র হেরফের হয় না বলেই আমি সম্পূর্ণ বিশ্বাস করি। যারা এসছে তাদের প্রতি অসংখ্য সম্মান জানিয়ে বলছি, আপনাদের জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। দেবদূত কখনো কথা বলতে চায় না, তবে না, আজকে মোটামুটি এই উৎসবের সূচনার কথা দেবদূত বলুক। সূচনার কথা করে কিছু বলার নেই, মোটামুটি শ্রীরূপ, ভাস্কর, বাকিরা সবকিছু বলে দিয়েছে। ওই একই কথা, প্রচার যদি আপনারা একটু বেশি করেন, দর্শক যদি একটু বেশি আসে, তাহলে আমাদের প্রচেষ্টাটা সফল হবে। মানে আমরা কেন, যারা আয়োজন করে অনেক কষ্ট করেই তো করে, এবং সেটা যদি আরো বেশি দর্শক আসেন তাহলে আমাদেরও ভালো লাগে। এটাই। সকলকে ধন্যবাদ, ভালোবাসা, এবং আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এর মধ্যে দিয়ে সমাপ্তির পথে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যাদের আনুকূল্যে, আর্থিক আনুকূল্যে উৎসব আমরা করতে পারি। এবং আবার সেই কথা যে আজ এই উৎসব চলছে, আগামী দিনে চলবে এবং আগামী পর্বও থাকবে। তো আপনারা পাশের আরো যত বেশি সম্ভব মানুষকে যদি নিয়ে আসতে পারেন, এবং এই কণ্ঠস্বর এই অঞ্চলে যে অবধি পৌঁছাচ্ছে, তাদেরকে বলবো যে আমরা আমাদের প্রথম দর্শনের নাটক শুরু করতে চলেছি। আপনারা আসুন, আপনাদের এই প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলুন। আমাদের আজকের নাটক বৃথার ঘর। তারপর রজনীগন্ধাগুলো বড় হবে, ফুলগুলো ম্যাচিওর করবো, তখন আমরা কালেক্ট করে নেবো। ইস, ফুলগুলো ছিঁড়ে নেবো? না নিলে শুকিয়ে যাবে, আমাদের আর কোনো কাজে লাগবে না। শুকিয়ে গেলে আর খুব কাজে লাগবে না? অবশ্যই না, ঠিক ম্যাচুরিটি টাইমটা ধরতে হবে। তারপর ওগুলোকে কালেক্ট করে মেশিনে প্রেসার করতে হবে। একদিক থেকে মিলবে রজনীগন্ধার তেল, 100% রজনীগন্ধার তেল, আর ওই কিছু ইনার্জিক কেমিক্যাল পাস করে তৈরি হবে এক ধরনের সাদা পাউডার। বাড়িতে তুমি দেওয়ালে পেন্ট হিসাবে ব্যবহার করতে পারবে, নানান ধরনের মডেল তৈরি করতে পারবে, ওই চাউকি, ওই শৌখিন হাড়ি, কলসি, এমনকি তুমি ফুলের টবও বানাতে পারবে। আর ওই রজনীগন্ধার সেন্ট পাবো, অবশ্য পরিমাণে খুবই কম, তবে সম্পূর্ণ বিশুদ্ধ এবং প্রচন্ড দামি। কিরকম দাম? ধরো 10 সিসি মানে এক হোমিওপ্যাথি সিসি প্রায় বলো কি? হবে না। আসল রজনীগন্ধা সেন্ট বিদেশে জানো, তেলে মিশালে সুগন্ধি তেল, অ্যালকোহলে মিশালে সেন্ট কিংবা সেন্ট। কিন্তু তোমার এই 20 বিঘে ফুলের বাগান তুমি সামলাবে কি করে? গরু ছাগলে খেয়ে ফেলবে না? চুরি হয়ে যাবে না? পাহারা দিতে হবে জানো, আমার ইচ্ছে বাগানের মাঝখানে একটা ছোট্ট আলবোজ তৈরি করে, এক কামরা। সত্যি? এক কামরা স্বয়ং সম্পূর্ণ, অবশ্য প্ল্যানটা তুমি তৈরি করে দিবে। আমার ভাবতে এত ভালো লাগছে না যে ওই 20 বিঘে সাদা জমি, আর মাঝে ছোট্ট একটা করে ঘর। এই মাঝে মাঝে গেলে আমায় থাকতে দেবে? বলো কি, ওটা নামই তো দেবো বৃথার ঘর। ওকে, এই দাঁড়া, তোমার দাদাকে একটা ফোন দিই। লাভ নেই, লাভ নেই, শুধু শুধু দুঃখ হবে। দাদা এসব বোঝাও না, বুঝতে চায়। মাঝখান থেকে ভাবনার শুরুতে তুমি এমন ভাবে ওজন খাবে, তা বলে তো চলবে না। চাষবাসের সব দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে।
হবে। হবে না। দাদার চোখে চাষি মানে একজন ফোটা দেখে পড়া মানুষ, যে উদয়স্ত পরিশ্রম করে অন্যের বলে আবার ভরাবার জন্য। তুমি বুঝি ওরকম হলে ওর খুব আনন্দ হতো? আমার অন্তত তাই মনে হয়। দেখো না, কথায় বলে বেশি বই পড়ে নাকি মাথা রেখেছে, এই তো বুদ্ধি খাটিয়ে চাষটা করলে অনেক বেশি প্রফিট হতো। ঠিক আছে, দেখি না কি বলে আগে ও। অ্যাজ ইউ প্লিজ। বসো। হ্যালো, এই শোনো, সৌমিন এসেছে। বাউন্ডারিটা এখানে কেন? নিশ্চয়ই মাথায় কোনো বুদ্ধি চেপেছে। না না, শোনো না, ও ঠিক করেছে 20 বিঘাতে রজনীগন্ধা চাষ করবে। সে চাষ করবে? রজনীগন্ধা। দেখো পিতা, এই সবের মধ্যে অফিস খুলেছে, এই সমস্ত পাগলামো কথা বলে আমার মাথাটা গরম করে দিল। না শোনো না, পাগলামি নয়, ও ঠিক করেছে 20 বিঘাতে রজনীগন্ধা চাষ করবে, আর সেই ফুল থেকে মেশিনে এক্সট্রাক্ট করে রজনীগন্ধা সেন্ট তৈরি হবে। 20 বিঘাতে কতটা আমের চাষ হয় অনুমানটা জানি, দামটা কখনো হিসেব করে দেখে। এই সমস্ত পাগলামো করতে থাকলে না, এটা বলো চাষবাস বন্ধ করে ঘরে বসে থাক। আমি লোক লাগিয়ে কাজ আচ্ছা করবো। শোনো, যত আচ্ছা শোনো, হ্যালো হ্যালো হ্যালো, দিয়েছিল ছাড়, তখনই আমি তোমাকে বললাম। এই কি হবে বল? মোগলাই খাবে? কালকে আমি একটা ভেজিটেবল মোগলাই শিখেছি। বৌদি, হ্যাঁ। এই ছোটবেলা থেকে না দাদাটা ঠান্ডা, সরি ঠান্ডা শব্দটা বলা আমার উচিত হবে না। তবে কি জানো বৌদি, এই যুগে ওরাই প্র্যাকটিক্যাল, আর আমরা যাকে অন্যভাবে ভাবি না, সৎ বা ভালো মানুষ নয়, রাখো। আর কোনো সব ওর আগে হলো না হলো, তাতে আমার বয়ে গেল। ওর তুমি ও বলছে আমি তোমাকে তো ভাবছা। তুমি বলো। হ্যাঁ। খুব অবাক হয়েছো তাই না? না মানে, আচ্ছা, তুমি সৌমেন তো গৌরাঙ্গ ছোট ছেলে, তো এখন বুঝি এই ফ্ল্যাটে থাকা হয়? না আমি সকালেই এসেছি। আসো। এটাই বুঝি রমেনের ফ্ল্যাট, আর এ বুঝি বৌদি, দাদা শিক্ষক চারুচন্দ্র চক্রবর্তী। আপনি উনি আপনার কথা অনেক বলেন। বাহ, শুনে সুখী হলাম। ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছো তো। হ্যাঁ, সবই বৌদির শিল্পকর্ম। খুব গুণী মেয়ে। আচ্ছা মাস্টারমশাই, আপনি এই ফ্ল্যাটের ঠিকানা পেলেন কোথায়? আচ্ছা, কলকাতা নাকি আমার বাড়ি থেকে খুব দূরে, হ্যাঁ? আচ্ছা, তুমি যদি কাউকে নিজের মন থেকে খুঁজতে চাও, তার সন্ধান একদিন না একদিন তুমি ঠিক পাবে। মাস্টারমশাই, আপনি একটু বসুন। নমস্কার, আমি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, একজন আলোকশিল্পী। চন্দননগর স্বপ্ননীর এই বছর প্রথম ফেজে 15 এবং 16ই ফেব্রুয়ারি চন্দননগর শক্তি সংঘ মঞ্চে দুদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। দুদিনে 6টা নাটক, বেশ ভালো মানের নাটক এখানে অনুষ্ঠিত হবে, এবং আমি ব্যক্তিগতভাবে চন্দননগর স্বপ্ননীরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সুজিত বোস, পরিচালক, বাক্সা ব্রাত্য নাট্যজন। চন্দননগর স্বপ্ননীর আয়োজিত নাট্য উৎসব 2024-25-এ আজকে প্রথম দিন। আজ 15ই ফেব্রুয়ারি, আজকে শুরু হচ্ছে নাটক। আজ প্রথম দিন আছে 3টে নাটক, কালকে অর্থাৎ আগামীকাল 16 তারিখ 16ই ফেব্রুয়ারি রবিবার আছে আরও 3টি নাটক। চারিদিকের এই যে অবস্থা, বিভিন্ন জায়গায় নানা রকম কাজকর্ম হচ্ছে, তার মাঝখানে নাটক তার টিকে থাকার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে নাট্য প্রতিযোগিতা, নাট্য উৎসব, নাট্যমেলার আয়োজন করেছে। চন্দননগর স্বপ্ননীর সেরকমই একটি আয়োজন করেছে আজকে এখানে হাটখোলায়। সেখানে দুদিনে তিনটে 6টা নাটক হবে। আমরা আমাদের তরফ থেকে, বাক্সা ব্রাত্য নাট্যজনের তরফ থেকে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা রাখি এই তাদের এই যে কর্মকাণ্ড, সারা বছরের যে কর্মকাণ্ড আরও প্রসারিত হবে, আরও অনেক মানুষের কাছে তারা পৌঁছতে পারবে তাদের নাটক নিয়ে, তাদের প্রযোজনা নিয়ে, এবং বাইরে থেকে আমাদের মধ্যে বিভিন্ন দল এসে তাদের এখানে নাটক মঞ্চস্থ করবে। পারস্পরিক এই যে সাংস্কৃতিক বিনিময়, এটা আরও দীর্ঘস্থায়ী হোক। স্বপ্ননীরের সঙ্গে
আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হোক এই কামনা করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। কথা পছন্দ করি না, তবুও আমার কাছে 2 আর 2 করলে কিন্তু 4ই হয়। আসলে অঙ্কের মাথা তো হ্যাঁ, আপনার মতো অঙ্কের মাথা হ্যাঁ, ভারতেও নেই, এমনকি সারা বিশ্বেও নেই। সেটা কোনো কথা না, কথাটা হচ্ছে চর্চা। শোনো না, হ্যাঁ। আপাতত 1 কাপ লিকার চাই, চলবে। ঠিক আছে। পরে যদি আমার এখানে থাকাটা দীর্ঘ হয় তখন না হয় অন্য কিছু খাবো। ঠিক আছে, আপনি বসুন। বসুন মাস্টার। তারপর সৌমেন, তুমি তো আর আমার কাছে গেলেই না। হ্যাঁ, আমি অঙ্কটা কোনোদিন মাথায় ঢুকলো না। আমি কিন্তু চণ্ডীতলায় গেছি, সে কি চণ্ডীতলায় গেলেন আর আপনি আমাদের বাড়ি গেলেন না? ভেবেছিলাম যাও, শুনলাম 4 মাস আগে গৌরাঙ্গ গত হয়েছে। আর তাছাড়া রমেনটা ওখানে নেই। দাদা কবে বা ছিল? সেই তো কলেজে ওঠার আগে থেকে তো বাড়ির বাইরে। তা কি করা হচ্ছে আজকাল? বাবার চাষের কাছে মন দিয়েছে। এত লেখাপড়া শিখে শেষে চাষবাস। অন্যের চাকরি যে নিজের চাকরি কি ভালো নয় মাস্টার মশাই? বাহ, তোমার রিফ্লেক্সটা তো খুব সুন্দর। কথার পিঠে কথা যারা সুন্দরভাবে সাজাতে পারে না, তাদের রিফ্লেক্সটা খুব ভালো হয়। আর যাদের রিফ্লেক্স ভালো হয় তাদের অঙ্কটাও কিন্তু খুব ভালো হয়। কি জানি, সেভাবে কোনোদিন চেষ্টা করলো। আর ছোটবেলা থেকে কোনো অঙ্কই যেন আমার মেলে না। আমারও মেলে না, জানো, অনেক অঙ্ক ফর্মুলায় ফেলেও মেলানো যায় না। এই যেমন ধরো জীবনের অঙ্কটা, কখন যে যোগ কখন যে বিয়োগ কিছুই বুঝে উঠতে পারি না। আপনি তো স্যার রিটায়ার করেছেন। হ্যাঁ, করেছি গত বছরে। কলেজ কর্তৃপক্ষ আমাকে যেতে বলেছিল, কিছু সান্ত্বনিক দিত, কিন্তু আমার ছেলেটা রাজি হলো না, ও ভীষণ রাগারাগি করে। আর তাছাড়া কি জানো, আজকাল সেরকম মেধাও খুঁজে পাই না। এই মাস্টার, কি নাম তোমার মা? পৃথা। পৃথা কে? মানে পৃথা কে? এই পার্থর মা কোনটি? মহাভারতটা পড়া হয়নি বোধ হয়। ভাষা ভাষা। অঙ্কের সাথে মহাভারত মিলছে আছে? মিলবে, মিলবে, বিরাট সম্পর্ক আছে। দেখো, অত বড় একটা প্লট এরকম পরপর সুন্দর করে সাজানো, অঙ্ক না জানলে এটা হয়? মাস্টার মশাই, আপনি একটু বসুন, আমি আপনার ছাত্রকে একটা খবর করি। ও, খবর করবে? সে তো বোধহয় অফিসে আসতে কি পারবে? বোধ হয় না। আপনি থাকবেন না মাস্টার মশাই? না, দেখো, ওর সঙ্গে না দেখা হওয়াটা খুব প্রয়োজন ছিল। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, সোমেন, হ্যাঁ চলো, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা আমরা একটু দূরত্ব তৈরি করি। হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ, চলো। হ্যালো, এই শোনো। হ্যালো, আবার কি হলো? আরে এত জ্বালালে কাজ করবো কখন বলো তো? শোনো না, তোমার মাস্টার মশাই এসেছেন। মাস্টার মশাই? কে মাস্টার মশাই? চারুচন্দ্র চক্রবর্তী। চারু? হ্যাঁ। হঠাৎ? বলছেন কি যেন তোমার সাথে একটা দরকার। দরকার তো বুঝলাম, কিন্তু আমার পক্ষে একটু আসা যাবে না? অত দূর থেকে এসেছেন মানুষটা। দেখো, ফোন নম্বর আহামরি ধুন না, লেবে আমার এখন উপায় নেই। তাহলে অন্য একদিন আসতে বলো। বৃদ্ধ মানুষ আবার আসবেন? দরকারটা যখন না। অমন করে বলছো কেন? দেখো না, যদি একটু আসতে পারো। দেখো পিতা, তুমি অশিক্ষিত নও, আমার কাজটা না বুঝলেও অন্তত আন্দাজ করতে পারো। তুমি আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। কি হলো পিতা? আরে ঠিক আছে ঠিক আছে, ওনাকে জিজ্ঞাসা করো দরকারটা কি। মনে হয় টাকা পয়সা চাই, রিটায়ার করেছেন, ছেলেটাও তো খুব বেশি কিছু করে বলে শুনি, ওই 200-400 দিয়ে ম্যানেজ করে নাও। আর শোনো, সোমেন আছে না মানে? হ্যাঁ, সোমেন তো বড় ব্যাপারটা হ্যান্ডেল করো। ঠিক আছে, দেখছি। শোনো, সাবধানে ট্যাকেল করো কিন্তু, দেখছি সবাই ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। ওকে? কি বললো দাদা? কি বলতে পারে তা তুমি জানো না সোমেন? এই বাবু আসছেন তো? আমি জানতাম, আমি ডাকলে আমার কোনো ছাত্র না এসে থাকতেই পারবে না। না মানে দাদা অফিসের কাজে চাপে থাকে তো। তার মানে ও আসতে পারবে না? আপনি আজকের দিনটা থেকে যান না মাস্টার মশাই, আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধে? আমাদের সৌভাগ্য। না, মানে ও কি বললো, সত্যি আসতে পারবে না? শোনো, চন্দননগর স্বপ্ননীরের যে অ্যানুয়াল ফেস্টিভ্যালটা চলছে, যে নাট্যমেলা চলছে, আজ তার দ্বিতীয় দিন। আমি গতকালও ছিলাম এখানে, যে নাটকগুলি এখানে হচ্ছে আমার তো খুব ভালো লাগছে।
গতকাল 3টি নাটক ছিল। বাক্সা ব্রাত্যজনের নাটক ছিল, হরিপাল আশ্রমিকের নাটক ছিল এবং দর্পণ চন্দননগরের যে নাটকগুলি হয়েছে গতকালের নাটকগুলি খুবই সুন্দর ছিল এবং আজকেও আমি এসেছি আজকের নাটক দেখার জন্য। আজকেও 3টি নাটক রয়েছে, আজকেও আমি 3টি নাটকই দেখব এবং আশা করছি আজকের নাটকগুলো দেখেও আমার ভীষণ ভালো লাগবে। এইভাবেই চন্দননগর স্বপ্ননীর এগিয়ে যাক, এইভাবেই চন্দননগর স্বপ্ননীর আমাদের অনেক অনেক নাটক উপহার দিক এবং আগামী যে ফেস্টিভ্যালটা আসতে চলেছে আমি সেটার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সুকন্যা দাস। চন্দননগর স্বপ্ননীর 2 দিন ব্যাপী নাট্য উৎসবে আজকে আমি রয়েছি। আমি গতকালও এসেছিলাম, গতকাল 3টি নাটক হয়েছে। সেখানে হচ্ছে বাক্সা ব্রাত্য নাট্যজনের নাটক, হরিপাল আশ্রমিক এবং দর্পণ চন্দননগরের 3টি নাটক হয়েছে। 3টি নাটকে আমার খুবই ভালো লেগেছে। তাদের বিষয়বস্তু থেকে শুরু করে অভিনয় প্রত্যেকেই মানে খুবই ভালোভাবে করেছে। অভিনেতা মানে অভিনয় করবার দিক থেকে ভীষণ সাবলীল ছিলেন এবং আমি আজকেও উপস্থিত রয়েছি এবং এই 3টি নাটকে আমার দেখার ইচ্ছা রইল। নমস্কার। চন্দননগর স্বপ্ননীর আয়োজিত এই বার্ষিক নাট্য উৎসব 2024-25 গতকাল অর্থাৎ 15 তারিখ এবং আজ 16 তারিখ অনেকগুলি ভালো নাটক এবং সেই সঙ্গে অনেকগুলি ভালো সংগঠককে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে। আজ যেমন রয়েছে 3টে দর্শনে 3টি নাটক, তেমনি বিগত কালও 3টি নাটক আমাদের সকলের মন জয় করেছে। আপনারা সকলে এসেছিলেন, আমাদের পাশে ছিলেন উৎসাহ প্রদানে। এমনভাবেই পাশে থাকুন, কারণ আবারও অনুষ্ঠিত হতে চলেছে চন্দননগর রবীন্দ্র ভবনে চন্দননগর স্বপ্ননীরের আয়োজনে নাট্য উৎসব মার্চ মাসে এবং রয়েছে আরও অনেক অনুষ্ঠান সারা বছর ধরে। সেই খবর এবং সেই বার্তা আমরা একে একে আপনাদের সকলের সামনে তুলে ধরব। তবে আজ সকলে উপভোগ করুন আমাদের নাট্য উৎসবের 2য় এবং অন্তিম দিন। চন্দননগর স্বপ্ননীর অ্যানুয়াল ড্রামা ফেস্টিভ্যাল 2024-25 তার প্রথম পর্বে আজ 2য় দিন। আমরা অত্যন্ত ঋণী মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যাদের আর্থিক সহায়তায় এই উৎসব সম্পন্ন হচ্ছে এবং আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই যেখানে আমরা এই উৎসব সংগঠিত করছি চন্দননগর শক্তি সংঘমুক্ত মঞ্চ এবং অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা যারা নাট্যমতী দর্শক এই প্রেক্ষাগৃহে উপস্থিত হন, যাদের টানে নাটকের উপস্থাপনা। ইচ্ছা থেকে, আর আমি ভূত না, যখন যা চাই তাই পেতে পারি। আপনি তুমি তাই চলুক না, বেশ আপনজন মনে হয়। চলুক। তা উনি আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবেন? জলটা দিন। মনাই, এই মনাই, অত কিপটেমি করছেন কেন? একটু বেশি করে দিন, দরকার হলে ওরা আমার একটা দুটো আনিয়ে নিয়ে যাবে। মনাই, এই মনাই। ওই তো দিদিমণি জ্ঞান ফিরছে। দিদিমণি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। মনাই, এই মনাই। আমি কোথায়? এই তো মনাই আমার কাছে। সে কোথায়? সে হচ্ছে ব্যাপারটা হলো এই যে আমি বোধহয় একটা স্বপ্ন দেখছিলাম না? দিচ্ছি একটা স্বপ্ন, একটা লোক, না ঠিক লোক নয়, কেমন যেন দেখতে, বলে কি আমি ভূত। আরে এই তো আমি। কি হলো? যা হওয়ার তাই হলো। দিদিমণি কি আবার অজ্ঞান? ওকে চলে যেতে বলো প্লিজ। জ্ঞান আছে। দিদিমণি, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনার কোনো ক্ষতি করব। হ্যাঁ মনাই, উনি না খুব ভালো আমাকে তুমি বলতে বলেছি না? হ্যাঁ, ও খুব ভালো মানে মানব দরদি। তোমার জ্ঞান ফিরিয়ে আনার জন্য ওই তো এই জলের বোতলটা এনে দিল। আসলে ভূত তো, তাই যা খুশি তাই আনতে পারে। বলছো কিন্তু ঘুরছে। তা ঠিক, তবে
ভাইটি তুমি একটু ওদিকে যাবে, আমি ততক্ষণ ওকে একটু গুছিয়ে টুছিয়ে নিই। সে আর বলতে? ও মা গো, ওটা তাহলে সত্যি সত্যি? হ্যাঁ মনে হয় সত্যি সত্যি। আর তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো? বলছি, ও আমার দারুণ বন্ধু হয়ে গেছে। আমি ভাবতে পারছি না। ভাবতে না পারলে যে চলবে না মনে হয়। মানে আর একটু পরেই তো আমরাও ওর দলই হয়ে যাব, মানে এই ঘুমের ওষুধগুলো খাওয়ার পরই। তাই বলছিলাম ওর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব করে নাও। বন্ধুত্ব ওর সঙ্গে? হ্যাঁ, এই তুমি একবার কথা বলে দেখো না। আমি পারবো না। পারবো না বলতে নেই মনে হয়। এই প্রথম ও আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তাকে তুমি এইভাবে দূরে সরিয়ে দেবে? ঠিক ঠিক বলেছো তুমি। ডাকো ওকে, ডাকো। কি করছো? কিন্তু তুমি কেন নাচছিলে তা তো বললে না। আরে তোমাদের সব কথা ওই লুকিয়ে লুকিয়ে শুনেছি। সে কি, তোমাকে বললাম বাইরে যেতে, আমরা পার্সোনাল কথা বলছি। সেই জন্যই তো শুনলাম। না না, এটা তুমি ঠিক করো। সে তোমাদের মানুষের হিসাবে ঠিক করিনি, কিন্তু আমি তো ভূত। ভূত না, ভূত না, তুমি একটা অদ্ভুত। সে তোমরা যাই বলো, ভূত অদ্ভুত যাই বলো, দুজন মানুষের প্রাইভেট কথা শোনার লোক সামলাতে পারলাম না। যে তুমি কি বাচ্চা ছেলে নাকি? বাচ্চা বুড়ের কথা নয়, পাটা একটু ছড়াচ্ছি। হ্যাঁ, ভূতেদের প্রাইভেট বলে কিছু নেই, সবাই সব জানে, সবাই সব বিষয় ঠাট্টা করে, মস্করা করে, সেটাই নিয়ম। কিন্তু কিন্তু দুজন মানুষ এখনো তো নিজেদের মধ্যে প্রাইভেট কথা বলে, কিছু প্রাইভেট কথা নিজেদের জন্য রেখে দেয়। সে কথা লুকিয়ে লুকিয়ে শুনতে কি যা সুখ। ঠিক বলেছ, ঠিক বলেছ, পাগল। জানো, সবাই সবাই আমাকে জোকার জোকার ভূত বলে। সবাই মানে অন্য ভূতেরা? হ্যাঁ, তারা তো আমাকে দলে নেয় না। দলে নেয় না কেন? বলে বলে আমি নাকি তাদের সঙ্গে নিজেকে ঠিক মেলাতেই পারি না। আচ্ছা, ভূতেরা কিরকম হয়? কিরকম হয়? এই ধরো, তুমি যখন অজ্ঞান হয়ে গেলে আমার তো কষ্ট হলো, আমি তোমার জন্য জল এনে দিলাম। অন্য ভূতেরা সব করবে না, তারা সব আওয়াজ দেবে, ঠাট্টা করবে, বলবে মানুষ মানুষ হাব ভাব। সত্যিকারের মানুষের যে কি হাব ভাব তা যদি জানতে। যাক, তোমার জায়গাটা আমাদের ভালো করে দেখিয়ে দেবে তো? আমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। না, কোনো অসুবিধা নেই, আমি সব দেখে শুনিয়ে দেবো। আর তোমার ওই যে ক্ষমতা, ইচ্ছে করলে যা খুশি তাই পাবো। আর তোমাদের শেখাতে হবে না, মরে যাবার পর নিজেরাই সব শিখে যাবে। শুধু আমার একটা আর্জি ছিল তোমাদের কাছে। কি বলো না, বলো। ওই ঘুমের ওষুধগুলো সব তোমরা খেও না, আমার জন্য কিছু রেখো। ওগুলো নিয়ে তুমি কি করবে? আমি মরতে চাই। হ্যাঁ, তুমি মরতে চাও মানে? তুমি তো মরেই ভূত হয়েছো। হ্যাঁ, আর একবার মরে আমি মানুষ হতে চাই। ভূতেরা মরলে তাই হয়। কিন্তু তুমি মরতে চাইছো কেন? আমি 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 বাঁচতে চাই যে। বাঁচতে চাই। এই জঙ্গলের মধ্যে একা একা থেকে আমি হাঁপিয়ে উঠেছি। বেশ তো, আমরা তোমার বন্ধু হবো, সঙ্গে হবো। না না, হতে পারবে না বোধহয়। মানুষ মরলে এত অন্য রকম হয়ে যায়, পুরানো সব কথা ভুলে যায় মাথা থেকে। শুধু আমি পারিনি, কেন যে পারিনি ওদের মতো হতে। কিছু ঘুমের ওষুধ আমাকে দিও প্লিজ। কিন্তু তাতে তো একটু অসুবিধা আছে। কেন? মানে স্টকে যা ঘুমের ওষুধ আছে তার থেকে তোমাকে দিলে আমরা যদি না মরি। সে কি সেরকম রিস্ক আছে নাকি? তাই তো আছে বই কি। জীবন মরণের সমস্যা একটু বেশি করে আনতে কি হয়েছিল? আরে বাবা, ঘুমের ওষুধ জোগাড় করা যে কি কঠিন কাজ তা যদি তুমি বুঝতে। প্রেসক্রিপশন বিগত দিনে আমরা দেখেছি তার উদ্বোধনী পর্বে ছিল সেমিনার এবং সেই
আজকে আমরা প্রথম দর্শনে দেখে নেব বারাসাত অনুশীলনী প্রযোজিত শিক্ষক সমান্তরাল নাটক ধর্মনগর, নির্মাণে প্রেমাংশু রায়, সম্পাদনা ও প্রয়োগে শ্রী বিজয় কুমার মুখোপাধ্যায়। এবং দ্বিতীয় দর্শনে আমরা দেখব মহিষাদল শিক্ষক থেকে সঞ্জয় চট্টোপাধ্যায়ের ছায়ার খেলা, সামগ্রিক পরিকল্পনা ও নির্মাণে সুরজিৎ সিনহা। আমরা সত্যি কৃতজ্ঞ বারাসাত অনুশীলনী এবং মহিষাদল শিল্পকৃতির কাছে। আজকে তাদের দুটি প্রযোজনা মঞ্চস্থ হতে চলেছে সপ্তমীর বার্ষিক নাট্য উৎসবে 2024-25। যারা যারা আপনারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন আমাদের আজকের এই প্রয়াসে, এই প্রচেষ্টাতে, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি। সেই সঙ্গে সকলকে জানিয়ে রাখি, শুধুমাত্র আজ নয়, আমাদের এই নাট্য উৎসবের আজ প্রথম দিন, দ্বিতীয় দিন আগামী 21 তারিখে অবশ্যই থাকছে চন্দ্রনগর স্বপ্ন মিলে নিজস্ব দুটি প্রযোজনা। তাই সকলকে আমন্ত্রণ জানাই। আজকে অবশ্যই আমরা প্রথম দর্শনের দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে আমি স্বাগত বক্তব্যের জন্য মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চন্দ্রনগর স্বপ্ননীড়ের পক্ষ থেকে নির্দেশক মাননীয় শ্রী শ্রীরূপ শেঠ মহাশয়কে। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় শ্রী শ্রীরূপ শেঠ মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত বক্তব্য প্রদানের জন্য। তারপরেই শুরু হবে আমাদের আজকে প্রথম দর্শনের নাটক ধর্মনগর। নমস্কার। স্বাগত বক্তব্য বলতে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান হয়েছিল 15 এবং 16 ফেব্রুয়ারি শক্তিসংঘ বক্তব্য আছে। সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং 6টি নাটক তৈরি করেছিল দর্শকরা। এই পর্বে অনুষ্ঠান আজ 19 মার্চ। আগামীকাল একটা বিরতি থাকছে, কারণ আগামীকাল সরকারি অনুষ্ঠান আছে এবং তারপর 21 মার্চ আবার এখানে নাটক আমরা উপস্থাপনা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার সঙ্গে আমাদের একটা কর্মসূচি থাকে, যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি। আমাদের বিভিন্ন সীমান্তে যারা আছে, যারা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা একটি বিজ্ঞাপন বলি, আমাদের পাশে থাকা হয়। দেরি করলে পাবলিশারের সংখ্যা জঙ্গলের মধ্যে মাথার উপর ছাদ তৈরি হয়নি, এখন কি খাবো ঠিক হয়নি। বুঝলাম, এখানে আমাকে বলেছিল এখানে যে পুরী আছে, তাকে বলে নাকি সে সব ব্যবস্থা করে দেবে। তাকে তো দেখতেই পাচ্ছে না, কোথায় সে পুরী। তুমি কে? চন্দ্রনগর স্বপ্ননীড়ের নাট্য উৎসবের দ্বিতীয় পর্বের প্রথম দিন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট সঞ্চালিকা সুমনা পাঠক দাস মহাশয়। আপনার কেমন লাগছে? সত্যি বলতে চন্দননগর স্বপ্ননীড়ের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক, সুতরাং সেই জায়গায় আমি ভীষণ বায়াস, একটু পক্ষপাতিত্ব তো থাকেই এবং সারা বছরের অপেক্ষা থাকে চন্দননগর স্বপ্ননীড়ের বার্ষিক যে নাট্য উৎসব হয় তার জন্য। এবছরে যেটা বিশেষভাবে ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা জার্নি একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে আরও নতুন কিছু করা, নতুনভাবে এক্সপ্লোর করা, নতুন করে এগিয়ে যাওয়া। তো সেই প্রবণতাটা চন্দননগর স্বপ্ননীড়ের মধ্যে ভীষণভাবে দেখতে পাচ্ছি, আগেও পেয়েছি, এবছরে আরও পাচ্ছি। তার কারণ এবছরে যে নাটকগুলো এসেছে এই নাট্য উৎসবে যারা উপস্থিত হচ্ছেন এবং যে নাটকগুলো দেখতে চলেছেন বা দেখছেন চন্দননগরের মানুষ, এটা সত্যি কথা
বদলে একসঙ্গে মানে একটা ফুলবাড়ির মতো তাদের সাজানো হয়েছে এবং প্রত্যেকে মানে দিকপাল অভিনেতা অভিনেত্রী নাটকের জগতে সেইটাকে সুষ্ঠুভাবে এক জায়গায় আনা, একসঙ্গে পুরোটাকে করা এবং সবাইকার কাছে পৌঁছে যাওয়া, থিয়েটারটাকে ভালোবেসে থিয়েটারের জন্য স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে যে যাত্রা, এটা আমার মনে হয় একটা পৃথিবীর অনেকগুলো ভালো কাজের মধ্যে এটা একটা। তো সেই জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকবে চন্দননগর স্বপ্ননীড়ের প্রত্যেকটা মানুষের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ ভালো উঠে বসুন। এই দেখেছেন পলিটিক্যাল লিডার তো খিস্তি না খেলে নড়ে চড়ে বসেন। ওরে বাবা রে, শুয়ে শুয়ে গা পাই কি ব্যথা। কি ব্যাপার, এই সাত সকালে ডাকাডাকি করছো কেন? কে? সাত সকাল? কত সকাল গেল এলো, এখনো বাবু সাত সকাল। এই যে শোনো, তোমার এখন সকালও যা বিকেলও তাই। কি হয়েছে? আমার সঙ্গে একটা চা সকাল বিকেল এক, আর তুমি আবার কে? তোমাকে তো আমি ঠিক চিনিও না। চেনো না, চিনে ফেলবে। চেনো না, চিনে ফেলবে। বুঝতে পেরেছ? বুঝলাম। এখানে কি মনে করে? এখানে কি মনে করে? এই তোমাকে মানে আমাকে নিয়ে যাবে এটা কোথায়? হ্যাঁ, নিয়ে যত শোনো, ওই তো ভর্তি দিয়ে লাভ নেই আমাকে। কোন দলের লোক? হ্যাঁ, ওই কি যেন আছে সব, বেগুনি, হলদে, গোলাপি, কোন দল? কালো। কালো দল। কালো? এটা আবার কবে হলো কালো? কি কালো? হ্যাঁ, এই মুখ্যমন্ত্রী নাকি? এই আইডি ভবন ভবন লালবাজার এই সব জায়গায় ফোন করবো, তোমার আমি আলুয়া টাইট করে ছাড় দেবো। চুপ চুপ চুপ, মারবো না। বসুন বসুন, চুপ করে বসুন। এরকম ধমকাচ্ছ কেন বলো তো? আমি তো খালি ফোন করবো বলেছি, করিনি তো। আরে ম্যাচ ম্যাচ না করে চুপ করে বসুন না, বসুন বসুন। এই একটা কথা বলবো। এই দেখো, এই আমাকে অপহরণ করে কোনো লাভ নেই। মানে আমি হচ্ছি রাজ্যের মন্ত্রী, ওই ইনকামটা কম। এই শোনো না বলছি, এই আমি তোমায় বরং এই কিছু কেন্দ্রের মন্ত্রীর এই নাম, ফোন নাম্বার, তারপর ধরো এই ঠিকানা এইসব দিচ্ছি। হ্যাঁ, এই সেইখানে গিয়ে যদি একবারই ব্যবসাটা জমিয়ে বসতে পারো, ইনকাম কাকে বলে একবার ব্যাচ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই বলে স্বভাব যাবে না বলে। আচ্ছা, এই তোমার কাছে কোনো বন্দুক ফন্দুক দেখছি না কেন? ওসব নেই? এই যে শুনুন, আমাদের না কোনো বন্দুক টন্দুক লাগে না। আর একটু আগে বলছিলেন না দল, আমাদের কোনো দল টল নেই। এই আমি আছি জমালয়ান ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিভিশন, বুঝতে পেরেছেন? এই ছাড়াও আমাদের আরও বেশ কিছু ইউনিট আছে। ও, ইম্পোর্ট এক্সপোর্ট মানে ওই ট্রান্সপোর্ট ডিভিশনে আছেন আর কি, বুঝেছি। ও, সিন্ডিকেটের ব্যাপার, তাই বলি আমার কাছে কেন? ঠিক আছে, পরিবহন মন্ত্রী হচ্ছি, বুঝলে? এদিকে আমার সঙ্গে এক গ্লাসের, বুঝলে? এসে যখন পড়েছে ব্যবস্থা সব পাকা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওর নিজের ব্যবস্থা হয়ে গেছে, আবার আমার ব্যবস্থা পাকা করবে। যে সব বলো, যাকে এই তা কোম্পানিটা কতদিনকার? এই কোম্পানি ধরুন প্রায় 10,00,00,000,36,000 এই 975 দিনের মতো হবে, বুঝতে পারেন? এই পৃথিবী ছাড়াও চাঁদ মঙ্গলেও আমাদের ইউনিট আছে। এই খেয়েছে শুনেই তো কেমন একটা হচ্ছে। বলছি বসুন না, বসুন। বলছি আপনি ওই ইনকাম ট্যাক্স বা ইডির লোক নন তো? এই আমাকে দেখে কি সেটা মনে হচ্ছে আপনার? না, মনে ঠিক হচ্ছে না, কিন্তু এই ব্যাপারটা কি হলো জানেন? ওই একটা কি 10,00,00,36,975। হ্যাঁ, ওইটা শুনে ভাবলাম ওই বেনামের সম্পত্তির হিসেবটা বোধহয় ঠিক হয়ে গেল। তো অভাব নেই। যাকে এসে যখন পড়েছেন আর কোনো চিন্তা নেই,
আমি একটু ভেতর থেকে ঘুরে আসি। সব ব্যবস্থা একেবারে দেখবেন পাক। এটা তো আমার ঘর নয়, কেমন একটা কি তো নার্সিংহোমের ঘর। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? আপনি এখানে একা একা আসেননি, এই আপনাকে নিয়ে আশা করছি। কেন বুঝলেন? কেন? আজ 3 দিন আগে আপনি পার্টি অফিস থেকে গেলেন আর একটা পার্টিতে, ককটেল পার্টি। হ্যাঁ, সেখানে গিয়ে লোকে করে বেশ অনেকগুলো পেট পরপর খেতে থাকলেন। এমনিতে আপনার ডাক্তারের রেস্ট্রিকশন ছিল, সেসব কখনো শোনেননি? হ্যাঁ জানি, কখনো শোনেননি, কখনো শোনেননি। কি হবে? কি হবে? সেদিনও তাই খেয়েছেন। তো এরকম জমতে 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 ওই দিন হাঁটাটা ওখানেই সব শেষ। তবুই আপনাকে নিয়ে আসা হলো এই আপেলো। আর এই স্যারের কাছে খবরটা পৌঁছতে, বুঝলেন, স্যার তার বাপে লোকে চাপিয়ে সোজা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। ও আচ্ছা, এই যে এত সব গল্প দিলে, আমি যদি মরেই গিয়ে থাকি তাহলে এখন এখানে কি করছি এতদিন ধরে? এই আপনার মতো একটা লোক করলেন আর মরলেন, ব্যাপারটা দেখতে ভালো লাগে না? জানেন এই কদিন আপনাকে নিয়ে কত নিউজ হয়েছে, টিভি, খবরের কাগজ, সব জায়গা জুড়ে রাখো হরিমান না। কোথাও হেডলাইন রাখো হরি বাবু স্বাস্থ্যের অবনতি, কোথাও আবার স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। বুঝতে পেরেছেন? এইরকম সব হেডলাইন আর কি। হ্যাঁ, তবে আমার মতো আমার মতো একজন মানুষকে নিয়ে এইরকম একটা খবর। অমানুষ কি বললে? বললাম একটা লোভী, বর্বর, নিজ স্বার্থপর অমানুষ। এই শোনো, এই তখন থেকে দেখছি তুমি আমাকে অপমান করে যাচ্ছে। হ্যাঁ, মান অপমান বোধ আপনার আছে নাকি? এত লোক এই শোনো শোনো, তুমি না আমার ক্ষমতা জানো না। হ্যাঁ, এখনই চাইলে এইখানে আমি তোমাকে পুঁতে ফেলতে পারি। এই তোমার পরিচয়টা কি বলো তো? আরে বসুন 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 বসুন, শান্ত হন, বসুন বসুন। মরে গিয়েও ক্ষমতার অহংকার গেল না। আর আমার পরিচয় জানতে চাইছি। আমি হলাম সেই জন, মৃত্যুর পর মানুষ প্রথম মুখোমুখি যার সাথে হয়। আমি হলাম যমদূত। যমদূত রাখরি বাবু, আর একটু পর এই আপনাকে নিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কিন্তু আপনার এই শরীরটা পড়ে থাকবে এখানে। এই আপনার মতো একটা ঘৃণ্য লোককে নিয়ে যেতে হবে। কেন কি করেছি আমি যে আমি এত ঘৃণ্য? কি করেছেন? হ্যাঁ, কি করেছেন? কোথা থেকে কোথায় আপনি পৌঁছেছেন রাখরি বাবু? কোথা থেকে কোথায় আপনি পড়েছেন? একটু পরে আপনার এই শরীরটাকে নিয়ে সবাই বাইরে মেতে উঠবে। এখন লোকারণ্য, হ্যাঁ, মিডিয়া, প্রেস, কত কিছু আপনাকে নিয়ে যাওয়া হবে নন্দন, বিসাবেন, সেখান থেকে গান, স্যালুট। কিন্তু আমাদের খাতায় তো আপনার পাপের ঘোড়া পূর্ণ রাখরি বাবু। দেখো, তুমি হয়তো ঠিকই বলেছ, ওই পাপের ভরা। হ্যাঁ, আসলে কি জানো, ওই রাজনীতিতে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে না ওই রকম কম্প্রোমাইজ করতে হয়। আর শুধু রাজনীতি কেন, প্রতিটা মানুষকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ওই রকম কম্প্রোমাইজ করতে হয়। পাপের ঘোড়া, ওই যে বাইরে আজকে আমাকে নিয়ে এত চেঁচামেচি খবর। হ্যাঁ, সেই জন্যই আমার সঙ্গে তো কত লোক তাদের ওই রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিল, কিন্তু কজন পেরেছে আমার মতো এই রাখহরি মান্নার মতো পজিশনে আসতে? হ্যাঁ, তুমি হয়তো পেরেছো, কিন্তু এই পজিশনে আসতে গিয়ে জীবনের সমস্ত মূল্যবোধ বিসর্জন দিয়েছো, ক্ষমতার অপব্যবহার করেছো। তোমার একবার পিছন ফিরে দেখতে ইচ্ছে করে না? পিছনে ফিরে যেতে ইচ্ছে করে না রাখরি বাবু? না, ও সব ইচ্ছে করে না আমার। এই তুমি কি জানো না যে ওই স্মৃতি সততই দুঃখের হয়? হ্যাঁ, স্মৃতি সততই দুঃখের হয়, কিন্তু
কত কত সুখ স্মৃতিও তো ছিল রাখো হরিমান না। একবার পিছন ফিরে দেখতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে করে না সেই সময়টাতে, যে সময় মানুষ তোমাকে ভালোবাসত, ভয় পেত না। একবার ফিরে যেতে ইচ্ছে করে না সেই সময়টাতে। আপনার নাম? মীনাক্ষী মণ্ডল। আচ্ছা, এই যে প্রথম নাটকটি পরিবেশিত হলো ধর্মনগর, এর প্রয়োগে ছিলেন বিশিষ্ট পরিচালক বিজয় মুখোপাধ্যায় মহাশয়। নাটকটা আপনার কেমন লাগে? আমার তো ভীষণই ভালো লেগেছে, কনসেপ্টটা অসাধারণ। আর লাস্টে যে আমার পুরো গায়ে কাটা দিচ্ছিল, এতটাই ভালো মানে আমার লেগেছে। আমি চাই আগামী দিনেও এনারা এরকমভাবে এগিয়ে যান, আরও ভালো ভালো নাচ করুন। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। কি এটা রূপদি? অর্ধনারীশ্বর, ওই তোদের পুরাণে আছে না, হরগৌরী মিলন, অর্ধেক শিব অর্ধেক পার্বতী। ও রূপদি, তুমি মুসলিম হয়েও হিন্দু পুরাণের কত খবর রাখো। আমি তো তোমাদের ধর্মের ব্যাপারে প্রায় কিছুই জানি না। ও কোনো ধর্মের কোনো কিছুই আমাদের কোনো দরকার নেই রে। সব ধর্মই মেয়েদের পায়ে শেকল পরিয়ে রেখেছে। তোদের যেমন ঘোমটা, আমাদের তেমনই বোরখা। তবে এই অর্ধনারীশ্বরের একটা তাৎপর্য আছে। তাৎপর্য? মনে হয় দূর অতীতে মাতৃতন্ত্র আর পিতৃতন্ত্রের মধ্যে জোর লড়াই হয়েছে, তারপর যুদ্ধবিরতি হয়েছে, আর সেই সমঝোতাটাই শিল্পীর কল্পনায় এই প্রতীকের জন্ম দিয়েছে, সম অধিকার। একদম আমাদের ভাবনা, অথচ কতকাল আগে আমরা যেটাকেই বাস্তব করতে চলেছি। রূপদি, এটাই হোক আমাদের আন্দোলনের প্রতি একদম লোগো। অর্ক সেন আর রানা মিত্র এসে ফ্যাল ফ্যাল করে দেখবে, প্রথমে বুঝতেই পারবে না এটা আঁকার কি উদ্দেশ্য। কি মজা না? দারুণ নামিয়েছো কিন্তু জিনিসটা। একটা কবিতাও লিখেছি। বলো বলো। শোন, আমি অর্ধনারীশ্বর, আমি নর, আমি নারী, অথচ নর নয়, নারীও নয়, মুক্ত মানুষ, মুক্ত পাখি। আজ কবেকার পরানো শেকল আমি দিয়েছি ভেঙে, আমি উঠেছি জেগে বঞ্চনার যন্ত্রণার অতিতন্ত্রকূট থেকে। সর্বোত্তম চেতনার অমোঘ আলোয় আমি ঈশ্বর, আমি মানুষ, শুধু মানুষ। এই কবিতা, এই ছবি, আমার এই আবিষ্কার, এই সব কিছুর উপচারে আমাদের মুক্তির পুজো শুরু হলো আজ। নরওয়ে, ভারত, বাংলাদেশ সব একাকার হয়ে যাবে, পুরুষ নারী সব ভেদ ঘুচে যাবে। সব তন্ত্রের সেরা তন্ত্র মানুষতন্ত্রের জয়যাত্রা শুরু হবে আজ। এইবার আমার সৃষ্টির সামনে তোর জিনিসটা কোথায়? এই তো দুটো গ্লাসে ঢেলে রেখেছি। দীপশিখা, রুকসানা, অর্ক এসেছে, রানাও এসেছে। থামো, চিল্লিয়ানি ভিতরে চলে এলে কেন না বলে? কই তাই বসো। আরে এই মেমসা কোথায় গেল রে? এই ডাক্তারের ডাক্তার দিদিকে। থামো, দেখতেছি। ওগো, সবাই বাগানে ফুল গাছের গোড়ায় বসে আছে। কেন, মেমসার কাছে লোক আছে? হ্যাঁ গো, সেই বাবুটা ডাক্তার দিদির বন্ধু। বাবু আর ওদিকে একটা বেটা ছেলের একটা মেয়ে ছেলে, ওরা গল্প করতেছে। গল্প করতেছে? আর আমার এখানে গল্প বেরোতেছে। বেশ আছে, থামো। ও বাবু, ওটা সালি হাঁক দে না রে, আমি না দিব। না না, হাঁকাহাঁকি করবে না, ঠিক হবে না। সামনে শুনলে শুনছো নি? মেম সাহেব গান গাইতেছে। জীবন মরণের সীমানা
ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় হে মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকা সে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায় জীবন সীমানা। ঠিক আছে, ডাকিস নি তাহলে। আমার পেটে ব্যথাটা কমেছে। কমেছে? হ্যাঁ কমেছে। কেমন লাগছিল তবে? চাকা ঘুরে গেছে। বেশ হয়েছে। তাহলে আসছিস? আমার এত কষ্ট হাসছিস তুই? তাই হাসবি না? তুই কি আমার বিয়ে করা বউ? তবে রে ওসব মেয়ে ছেলেরা তো দরদ থাকবে কেন না? গাদা গাদা টাকা নিয়েছো, বছর ভর না খেটে মস্তি করে বসে আছো, আবার ভাবছিলে ডবল মজা হবে। একটু কষ্ট করবি না, এরপর আরো কত কষ্ট হবে। তোর খুব মজা না? মজা হবে না, এই তো সবে শুরু। সত্যি তোমার এই কি অবস্থা হলো গো, আমি তো ভাবতেই পারছি না। নিজের কি অবস্থা হয়েছে তুই খেয়াল রাখছিস? তা খেয়াল রাখবো নি, দেখতেছি তো। তবে আমার কোনো কষ্ট হচ্ছে না। হচ্ছে না? না তো। তুই ভাবতে পারছিস তুই আমার বদলে যাবি? জানিস মিম সাহেবের কথা প্রথমে বিশ্বাস হয়, এখন দেখতেছি সব সত্যি। এবার সালা তোকে মজা বোঝাবো। এই চল বাইরে চল, আর ঘুরে আসি। চল চল, ওইরা নতুন কর্তা। চল হে মিমসে, আমার নতুন গিন্নি। যারা এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ চন্দননগর রবীন্দ্র ভবন কর্তৃপক্ষকে, ধন্যবাদ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাদের সহযোগিতায় এই নাট্য উৎসব হয়। ধন্যবাদ আমাদের সকল নেপথ্য বন্ধুদের যারা আমাদের সাজিয়ে তুলেছেন, আর আপনাদের যারা সামনে বসে আছেন। শুভরাত্রি, আবার দেখা হবে।